গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আমাদের কয়েকদিন ক্লাস অফ ছিল, আমি একটু বিজি ছিলাম। আর এখন থেকে আবার রেগুলার যেরকম ক্লাস হয় সেরকম ক্লাস হবে। আপকামিং আছে হচ্ছে এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম অ্যান্ড হচ্ছে আরআরবি গ্রুপ ডি। দুটো এক্সামই তোমরা আশা করি অনেকেই ফিল আপ করেছো এবং এই দুটো এক্সামের ওপর বেস করে আমরা আপকামিং কিছু ক্লাসেস রাখবো। তার সাথে আমরা যে ওয়েস্ট বেঙ্গল যে এসএসসির যে প্রিভিয়াস ইয়ারগুলো করছিলাম সেগুলোও কন্টিনিউ করব। তোমরা আমাকে বলো যে এই পিওয়াইকিউ সিরিজের সাথে সাথে আমি কি একটা অ্যাজ এ হোল জিকে সিরিজ করব যেখানে প্রত্যেকটা এক্সামের জিকে কোয়েশ্চেনই থাকবে, নাকি স্পেসিফিক এক্সাম পারপাসে করব? আমার মনে হয় যে পিওয়াইকিউটা যেভাবে চলছে চলুক, তার সাথে আমরা একটা জিকে একটা সমস্ত এক্সামগুলোর জন্য ইম্পর্টেন্ট এরকম একটা সিরিজ করতে পারি। তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমাদের মতামত। আজকে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো দেখি, সেগুলো সবই আরআরবি গ্রুপ ডিতে এসেছে এবং রিসেন্ট এক্সাম 2022-তে যেটা হয়েছিল সেখানের কোয়েশ্চেন, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। ড্যাশ ইজ দ্য নোডাল এজেন্সি ফর রিলিজিং ডেটা রিলেটেড টু দ্য ন্যাশনাল ইনকাম কনজাম্পশন এক্সপেন্ডিচার সেভিংস অ্যান্ড দ্য ক্যাপিটাল ফরমেশন সিন্স 1956। 1956 সাল থেকে জাতীয় আয়, ভোগ, ব্যয়, সঞ্চয় এবং মূলধন গঠন সম্পর্কিত তথ্য প্রকাশের জন্য ড্যাশ হলো একমাত্র সংস্থা। মনিটারি পলিসি অফিস, সেন্ট্রাল ফিনান্সিয়াল অফিস, পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট অফিস নাকি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিস, কোনটা? সঠিক উত্তর হচ্ছে সিএসও বা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিস। ওকে, যেটা 1956-এ এটা চেঞ্জ হয়ে এখন ন্যাশনাল স্ট্যাটিস্টিক হয়ে গেছে, ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিস হয়ে গেছে। সিএসও আর এনএসএসও একসাথে মার্জ হয়ে গিয়ে কোন ইয়ারে হয়েছে এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। Next question number 2. The Indian Constitution gives the President the authority to declare 3 types of emergency. Which of the following is not among them? ভারতের সংবিধান রাষ্ট্রপতিকে 3 প্রকার জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দেয়। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটা তার মধ্যে নেই? আর্টিকেল 352 ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল 356 এমার্জেন্সি ইন স্টেট বা প্রেসিডেন্ট রুল, আর্টিকেল 358 পাবলিক হেলথ এমার্জেন্সি, আর্টিকেল 360 ফিনান্সিয়াল এমার্জেন্সি। এই কোয়েশ্চেনটা আমরা আগেও করেছি, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা আগেও করেছি আমার যতদূর মনে পড়ছে। সঠিক উত্তর হচ্ছে এখানে আর্টিকেল 358 পাবলিক হেলথ এমার্জেন্সি বলে কোনো এমার্জেন্সি হয় না। 3 ধরনের এমার্জেন্সি হয়, ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি গোটা কান্ট্রিতে লাগু হয়, স্টেট এমার্জেন্সি কোনো পার্টিকুলার স্টেটের মধ্যে লাগু করা যায়। এবং স্টেট এমার্জেন্সি সবথেকে বেশি কোন রাজ্যে প্রেসিডেন্ট রুল দেখা গেছে সব থেকে বেশি বার? এটা তোমরা কমেন্ট সেকশনে বলবে। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন। আর ফিনান্সিয়াল এমার্জেন্সি এখনো পর্যন্ত আমাদের দেশে লাগু হয়নি। The Newlands law of octave, the first element is dash and the last element known is dash. নিউল্যান্ডের অষ্টক সূত্রে প্রথম মৌল এবং শেষ মৌল দুটি কি কি? হাইড্রোজেন ল্যান্থেনাম, হাইড্রোজেন থোরিয়াম, হাইড্রোজেন জার্কোনিয়াম নাকি হাইড্রোজেন হিলিয়াম জার্কোনিয়াম? কোনটা হচ্ছে সঠিক উত্তর? নিউল্যান্ড ল অফ অক্টেভের ফার্স্ট এলিমেন্ট এবং লাস্ট এলিমেন্ট। ফার্স্ট এলিমেন্ট ছিল হাইড্রোজেন এবং লাস্ট এলিমেন্ট হচ্ছে থোরিয়াম। এখানে দেখো নিউল্যান্ডের অষ্টক সূত্র সম্পর্কে একটুখানি ইনফরমেশন দেওয়া আছে। বিজ্ঞানী জন নিউল্যান্ডস তিনি পরমাণুগুলোকে পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অনুযায়ী সাজিয়েছিলেন। ইম্পর্টেন্ট, তিনি অ্যাটমিক মাস বা পারমাণবিক ভরের ক্রমবর্ধমান অনুযায়ী সাজিয়েছিলেন এবং প্রথম মৌলের সঙ্গে অষ্টম মৌলের ধর্মের রাসায়নিক এবং ভৌত ধর্মের পার্থক্য লক্ষ্য করেছিলেন। এবং এটাকে সঙ্গীতের যে 8টা সুর রয়েছে, মানে যে সরগম রয়েছে, তার সাথে তিনি মিল খুঁজে পান এবং সেখানে তাই এটাকে ল অফ অক্টেট নামে
পরিচিত। ইম্পর্টেন্ট হচ্ছে এখানে নিউল্যান্ড লক্ষ্য করেন যে যদি কোনো মৌলগুলি তার পারমাণবিক ক্রমবর্ধমান অনুযায়ী সাজানো হয় তাহলে একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে প্রতি অষ্টম মৌলের ধর্মাবলী প্রথম মৌলের ধর্মের মতো হয়। যেমন হচ্ছে লিথিয়াম থেকে শুরু করলে অষ্টম মৌল সোডিয়াম একই রকমের, তারপর বেরিলিয়াম থেকে শুরু করলে ম্যাগনেসিয়ামের ধর্ম একই রকমের। সীমাবদ্ধতা কি, লিমিটেশন, নিউল্যান্ডের অষ্টক সূত্র ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলির জন্য মোটামুটিভাবে প্রযোজ্য ছিল, কিন্তু এরপরে আবিষ্কৃত ভারী মৌলগুলির ক্ষেত্রে এই সূত্র ততটা কার্যকর ছিল না। তার মানে কোয়েশ্চেন আসতে পারে যে নিউল্যান্ডের অষ্টক সূত্র বা ল অফ অক্টেভ কোন এলিমেন্ট পর্যন্ত সেটা অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে ক্যালসিয়াম পর্যন্ত অ্যাপ্লিকেবল। স্বীকৃতি, প্রাথমিকভাবে এই সূত্রটি তেমনভাবে গৃহীত না হলে পরবর্তীতে যখন মেন্ডেলিভের পর্যায় সারণী তৈরি হয় সেক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করেছিল। ওকে, এবং নিউল্যান্ড এই কাজ পর্যায় সারণীর বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। Who among the following was the chairperson of the planning commission when the first 5-year plan was started? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হওয়ার সময় নিম্নলিখিতের মধ্যে কে পরিকল্পনা কমিশনের চেয়ারপারসন ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, হরেন্দ্র কুমার মুখার্জি, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ। কে ছিলেন? প্ল্যানিং কমিশনের চেয়ারপারসন হয় কে? প্রাইম মিনিস্টার হতেন প্ল্যানিং কমিশনের চেয়ারপারসন। এবং প্ল্যানিং কমিশনের ফার্স্ট 5-year প্ল্যান 1956 থেকে লাগু হচ্ছে, 51 to 56, 1951 to 56। তো সেখানে প্রাইম মিনিস্টার ছিলেন জওহরলাল নেহরু। হ্যারোড ডোমার মডেলের উপর বেস করে ফার্স্ট 5-year প্ল্যান লাগু করা হয়েছিল। সেখানে সোশ্যালিস্টিক ইকোনমির ওপর ইকোনমিক অ্যাপ্রোচ রাখা হয়েছে, এগুলো সমস্ত আমরা অলরেডি পড়েছি। A chemical compound X is prepared by heating gypsum. It is a white powder and used a fireproofing material. কম্পাউন্ড এক্স ইজ, এইরকম কোয়েশ্চেন কিন্তু এসএসসিতেও আসে। জিপসামকে উত্তপ্ত করে রাসায়নিক যৌগ এক্স প্রস্তুত করা হলো এবং এক্স একটি সাদা পাউডার এবং অগ্নি প্রতিরোধক উপাদান হিসেবে ব্যবহার করা হয়। এক্স কি? বেকিং সোডা, ওয়াশিং পাউডার, প্লাস্টার অফ প্যারিস নাকি সোডিয়াম হাইড্রক্সাইড? জিপসাম থেকে উৎপন্ন হয় প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস, জিপসামকে হিট করলে প্লাস্টার অফ প্যারিস উৎপন্ন হয় এবং যেটা কিন্তু একটা ফায়ার প্রুফিং মেটেরিয়াল। ঠিক আছে, বেকিং সোডার সংকেত তোমরা বলবে কি? বেকিং সোডা, ওয়াশিং সোডা, এই দুটো কম্পাউন্ডের কেমিক্যাল ফর্মুলা কি সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর সোডিয়াম হাইড্রক্সাইড তো NaOH, ইট ইজ আ বেস। নেক্সট কোয়েশ্চেন, থ্রু হুইচ প্রসেস ডাজ ওয়াটার স্প্রেড কুইকলি ইন সয়েল? কোন প্রক্রিয়ার মাধ্যমে মাটি দ্রুত জল শোষণ করে? পার্কুলেশন, সেক্রেশন, বায়োটারবেশন নাকি এভাপোরেশন? কোন প্রক্রিয়ার মাধ্যমে মাটি দ্রুত জল শোষণ করে? অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর, পার্কুলেশন। এখানে পার্কুলেশন বলতে বোঝানো হয় যে যখন একটা সলিডের ছোট্ট ছোট্ট ছিদ্রের মাধ্যমে কোনো লিকুইড পার্টিকেল অ্যাবজর্ব হয় সেটাকে বলা হয় পার্কুলেশন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 7। ইন হুইচ স্টেট দ্য চালো লোকু ফেস্টিভ্যাল সেলিব্রেটেড? চালো লোকু উৎসব কোন রাজ্যে পালন করা হয়? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ নাকি অরুণাচল প্রদেশ? কোথায় চালো লোকু ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয়? সঠিক উত্তর হচ্ছে এখানে অরুণাচল প্রদেশ, অপশন ডি। অরুণাচল প্রদেশে চালু লোকো ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয়। এছাড়া অরুণাচল প্রদেশে আরও কিছু উৎসব সেলিব্রেট করা হয়, যেমন হচ্ছে লোসার, এটা হচ্ছে অরুণাচল প্রদেশে সেলিব্রেট করা হয়। মনপা উপজাতি সেলিব্রেট করে সাধারণত ফেব্রুয়ারি মাসের দিকে। মোপিন, এটা হচ্ছে গালো উপজাতি সেলিব্রেট করে। এটা একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে হারভেস্টিং ফেস্টিভ্যাল। কৃষি উৎসব, ভালো চাষের জন্য দেবদেবীর কাছে প্রার্থনা করা হয়। সোলুং, এটাও হচ্ছে অরুণাচল প্রদেশের আদি উপজাতির একটা ফেস্টিভ্যাল। নাওকুম হচ্ছে নিশি উপজাতির একটা ফেস্টিভ্যাল, নিশি। তাহলে এখান থেকে দেখো তুমি অরুণাচল প্রদেশের যে ট্রাইবের নাম সেগুলোও কিন্তু মনে রাখতে পারবে। একটা হচ্ছে মনপা, গালো, আদি, তারপর হচ্ছে নিশি, এগুলো হচ্ছে সবই অরুণাচল প্রদেশের বিভিন্ন উপজাতির নাম। তারপর হচ্ছে বুড়ি রুট, যেটা হচ্ছে আটাপানি, এটা ইম্পর্টেন্ট। আটাপানি ট্রাইব কোথায় দেখা যায়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আতাপানি হচ্ছে তোমার একটা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, সেটা কোথায় অবস্থিত তোমরা বলবে?
ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা বায়োস্ফিয়ার রিজার্ভ কিছু একটা হবে। রে হচ্ছে ইদু, যেটা মিসমি উপজাতি সেলিব্রেট করে। তারপর হচ্ছে তামলাডু, যেটা দিগারু মিসমি জনজাতি সেলিব্রেট করে। সংকেন, এটা হচ্ছে খামটি জনজাতি সেলিব্রেট করে। খান হচ্ছে মিজি উপজাতি সেলিব্রেট করে। ওয়ারিয়া, যেটা হচ্ছে ওয়াংচু উপজাতি সেলিব্রেট করে। বিভিন্ন ট্রাইবের নাম আমরা এখানে দেখলাম এবং সেই সমস্ত ট্রাইব কি কি ফেস্টিভ্যাল সেলিব্রেট করে সেটাও আমরা দেখলাম। অরুণাচল অ্যাকচুয়ালি এই নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো রয়েছে এখানে বিভিন্ন ট্রাইব দেখা যায় এবং এই ট্রাইবদের বিভিন্ন কালচার এবং ফেস্টিভ্যাল আমরা দেখতে পাই। Next question number 8. Which of the following statement is incorrect about the longitudes and the latitude? Longitude এবং ল্যাটিটিউড সম্পর্কে নিচের কোনটা ভুল জিজ্ঞেস করেছে। অপশন এ হচ্ছে 180 ডিগ্রি ইস্ট থেকে 180 ডিগ্রি ওয়েস্ট পর্যন্ত এটা বিস্তৃত। এবং অপশন বি হচ্ছে অক্ষাংশ রেখাগুলি একে অপরের, আচ্ছা ল্যাটিটিউড, অক্ষাংশ রেখাগুলি একে অপরের সমান্তরাল, দ্রাঘিমাংশ কখনো একে অপরকে ছেদ করে না, আর কি বলেছে অক্ষাংশ কখনো একে অপরকে ছেদ করে না। কোনটা হচ্ছে ইনকারেক্ট? ওকে, কোনটা ইনকারেক্ট অ্যাকর্ডিং টু লংগিটিউড এবং ল্যাটিটিউড সম্পর্কে কোনটা ইনকারেক্ট? সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন সি, দ্রাঘিমাংশ কখনো একে অপরকে ছেদ করে না। এটা ভুল, কারণ দ্রাঘিমাংশ যে লংগিটিউডসগুলো রয়েছে সেগুলো কিন্তু একে অপরকে ইন্টারসেক্ট করে। আমরা যদি একটুখানি ছবি দেখি ল্যাটিটিউড আর লংগিটিউডের, এখানে দেখো ল্যাটিটিউড কোনটা, এই যে তোমার 0 ডিগ্রি রয়েছে যেটা হচ্ছে ইকুয়েডর বা নিরক্ষরেখা। ইম্পর্টেন্ট ল্যাটিটিউড আমরা পড়ি 23.5 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। লংগিটিউড হচ্ছে এই যে ওপর থেকে নিচের দিকে নামছে যেটা। কোয়েশ্চেনটা একবার দেখি। ল্যাটিটিউড নেভার ইন্টারসেক্টস লংগিটিউড। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে টোটাল কতগুলো ল্যাটিটিউড থাকবে, টোটাল কতগুলো লংগিটিউড থাকবে? টোটাল নাম্বার অফ ল্যাটিটিউড এদিকে 90, এদিকে 90, মাঝখানে একটা, তাহলে টোটাল হচ্ছে 181, আর লংগিটিউড কিন্তু 180টাই হবে, ঠিক আছে, লংগিটিউড 180টাই হবে। আচ্ছা, ল্যাটিটিউড বা অক্ষাংশের ওপর ভিত্তি করে আমরা গোটা পৃথিবীকে কয়েকটা জোনে ডিভাইড করতে পারি। কটা জোনে ডিভাইড করতে পারি না, মাঝখানটা যে জায়গাটা হচ্ছে তোমার ট্রপিক্যাল জোন, এখানে হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর আর 23.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত হচ্ছে এই জায়গাটা হচ্ছে ট্রপিক্যাল জোন, ঠিক আছে। তারপরে সেই 23.5 ডিগ্রি থেকে শুরু করে 66.5 ডিগ্রি পর্যন্ত হচ্ছে টেম্পারেট জোন, আর একদম ওপরেরটা হচ্ছে ফ্রিজিড জোন। ওকে, এই এতগুলো জোনে 3টে জোন, যেটা ওপর দিকে এবং নিচের দিকে দুদিকে আমরা ডিভাইড করতে পারছি কনসিডারিং দ্য ল্যাটিটিউডস। ওকে, এটা কিন্তু একটুখানি মাথায় রাখবে। এর উপর ডিপেন্ড করে আমরা এখানকার এনভায়রনমেন্ট, এখানকার যে আবহাওয়া সেগুলো কিন্তু জানতে পারি। A fine beam of light becomes visible when it enters a smoke-filled room due to, একটি ধোঁয়াপূর্ণ ঘরে আলোকরশ্মি প্রবেশ করলে তা দৃশ্যমান হয় কেন? স্ক্যাটারিং অফ লাইট, রিফ্র্যাকশন, ডিসপারশন নাকি রিফ্লেকশন? এটা তো ইজি কোয়েশ্চেন, অপশন এ সঠিক উত্তর, স্ক্যাটারিং অফ লাইট। স্ক্যাটারিং অফ লাইট কখন হয় না, যখন আলোকরশ্মি কোনো একটি মাধ্যমে যাওয়ার সময় ক্ষুদ্র ক্ষুদ্র যে পার্টিকেলগুলো রয়েছে সেগুলো দ্বারা বাধাপ্রাপ্ত হয় এবং সরলরৈখিক পথ থেকে কিছুটা বিচ্যুত হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে বলা হয় স্ক্যাটারিং বা বিক্ষেপণ। কখন আলো যখন কোনো ছোট বস্তুকণার সংস্পর্শে আসে তখন সেই বস্তুকণা কিছুটা লাইট অ্যাবজর্ব করে এবং পুনরায় বিভিন্ন দিকে বিকিরণ করে। তার মানে লাইটটা যখন এই অ্যাটমসফেরিক পার্টিকেলগুলোর ওপর পড়ছে তখন কিছুটা এই পার্টিকেলটা অ্যাবজর্ব করছে এবং কিছুটা বিভিন্ন দিকে ছড়িয়ে দিচ্ছে, যেটা আমরা চারিদিকে স্ক্যাটার হতে বা বিক্ষিপ্ত হতে দেখছি। কারণ কি না, বস্তুগুলোর আলোর তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় ছোট, সমান বা বড় হতে পারে, তার উপর নির্ভর করে আলোর বিক্ষেপণের ধরন এবং তীব্রতা। এখানে একটা ল আসে, যে লটা আমরা পরের স্লাইডে দেখবো। এখানে এক্সাম্পল আছে, দেখো যে দিনের বেলায় আকাশটা নীল দেখায় কারণ বায়ুমণ্ডলের ছোট ছোট কণাগুলি দ্বারা আলো বিক্ষিপ্ত হয়। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় বা আকাশের মধ্যে যে আলোর ছটা দেখতে পায় সেটাও কিন্তু বিক্ষেপণের কারণেই হয়। আধার ঘরে যে লাইট প্রবেশ করলে সেখানে আমরা দেখি যে সাইড থেকে দেখলে সেটা দেখতে পাই যে লাইটগুলো স্ক্যাটার হচ্ছে। কারণ কি না, এয়ার বা বায়ু সেটা একটা কোলয়েডাল সলিউশন এবং এর মধ্যে যে পার্টিকেলসগুলো রয়েছে সেই পার্টিকেলসগুলো ওই লাইটটাকে রিফ্লেক্ট করতে পারছে, যেটাকে আমরা টিন্ডেল এফেক্ট বলি কোলয়েডাল সলিউশনের। ওকে,
এখানে এটা ইম্পর্টেন্ট যে আমরা এখানে বিজ্ঞানী র্যালের একটা স্ক্যাটারিং ওপর একটা ল ছিল, যেখানে বলা হচ্ছে যে যত ইন্টেন্সিটি হবে লাইটের, সেই ইন্টেন্সিটিটা ল্যামডার 4th পাওয়ারের ইনভার্স প্রপোর্শনাল হবে, মানে আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের 4th ঘাতের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো হয় তাহলে সেক্ষেত্রে সেটা বেশি বিক্ষিপ্ত হবে বড় তরঙ্গ দৈর্ঘ্যের থেকে। ওকে, next question. What important function is performed by smooth endoplasmic reticulum in the liver cell of vertebrates? মেরুদণ্ডী প্রাণীদের যকৃৎ কোষে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বারা কোন গুরুত্বপূর্ণ কাজটি সম্পাদিত হয়? প্রোটিন সিনথেসিস, লিপিড সিনথেসিস, ডিটক্সিফিকেশন অফ ড্রাগ অ্যান্ড পয়জনস, সিনথেসিস অফ কমপ্লেক্স ড্রাগস। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে লিপিড সিনথেসিস করা। ঠিক আছে, লিপিড সিনথেসিস করা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ, কারণ প্রোটিন সিনথেসিস করে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যার মধ্যে রাইবোজোম লেগে থাকে, সেগুলোই হচ্ছে প্রোটিন সিনথেসিস করে। যেমন হচ্ছে তোমরা খেয়াল করবে যে নিউক্লিয়াসের যে এনভেলপটা থাকে, সেই এনভেলপের সাথেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা লেগে থাকে, এবং এর মধ্যে যে স্মুথটা থাকে তার মধ্যে রাইবোজোম থাকে না, রাইবোজোম ইজ অ্যাবসেন্ট। এবং এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফ্যাট সিনথেসিসে সাহায্য করে, ফ্যাট অ্যান্ড লিপিড সিনথেসিসে সাহায্য করে। আর লাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যার মধ্যে রাইবোজোম থাকে, সেটা কি করে না, সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিসে হেল্প করে। নেক্সট, which of the following was a non-violent protest against the British monopoly on salt production in 1930? 1930 সালে লবণ উৎপাদনে ব্রিটিশদের একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে কোন অহিংস প্রতিবাদটি হয়েছিল? খেদা সত্যাগ্রহ, সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট, ডান্ডি মার্চ নাকি খিলাফত মুভমেন্ট? সঠিক উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে দাও। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ডান্ডি মার্চ। ডান্ডি মার্চ হচ্ছিল যেটা লবণ সত্যাগ্রহ, হ্যাঁ ডান্ডি মার্চ হচ্ছে সঠিক উত্তর, যেটা লবণ সত্যাগ্রহের সময় ব্রিটিশদের এগেনস্টে গান্ধীজির নেতৃত্বে যে আন্দোলনটা শুরু হয়েছিল। এবং এখানটাতে খেয়াল রাখবে যে খেদা সত্যাগ্রহ হচ্ছে তোমার গান্ধীজি যখন ভারতবর্ষে ফিরে আসেন, তারপরে তিনি 3টে মুভমেন্ট লিড করেছিলেন: চম্পারণ সত্যাগ্রহ, আহমেদাবাদ মিল স্ট্রাইক অ্যান্ড খেদা সত্যাগ্রহ। তার মধ্যে খেদা সত্যাগ্রহ একটা। এবং সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট কত সালে চালু করা হয় সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। খিলাফত মুভমেন্টের সাথে সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট মার্চ করে দেওয়া হয়েছিল, তাই তো? গান্ধীজির নেতৃত্বে খিলাফত মুভমেন্ট ভারতবর্ষে কে খিলাফত মুভমেন্ট লিড করেন? ভারতবর্ষে কে খিলাফত আন্দোলনে নেতৃত্ব দেন? তোমাদের জন্য প্রশ্ন রইল। Next question number 12. The part of the electric motor that reverses the direction of flow of current. একটি বৈদ্যুতিক মোটরের যে অংশে এতে বিদ্যুতের প্রবাহের দিক পরিবর্তন করে? ব্রাশ, স্প্লিট রিং, সফট আয়রন কোর নাকি কয়েল? কোনটা বৈদ্যুতিক মোটরের দিক পরিবর্তন করে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, স্প্লিট রিংটা ডিরেকশন চেঞ্জ করে। সফট যে আয়রন কোর, এটা হচ্ছে একটা পার্মানেন্ট ম্যাগনেট হিসেবে কাজ করে। ঠিক আছে, এখানে দেখো যে ফিল্ড ম্যাগনেট বা চৌম্বক ক্ষেত্র, এটা এখানে ইউজ করা হয় হচ্ছে তোমার কাঁচা যে লোহা, সেটা ইউজ করা হয়, এবং এটা একটা শক্তিশালী চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে এবং একটা স্থায়ী চুম্বক বা পার্মানেন্ট ম্যাগনেট বা
বা কি বলবো ইলেকট্রোম্যাগনেট হিসেবে কাজ করে, যেটা পার্মানেন্ট ম্যাগনেটে চেঞ্জ হয়ে যায়। এবং নেক্সট যে পার্টটা যেটা হচ্ছে আর্মেচার, এর কাজ হচ্ছে আয়তকার একটা রেক্ট্যাঙ্গুলার কুণ্ডলকৃত থাকে এবং যেখানে তামার তার জড়ানো থাকে, যেটা ইনসুলেটেড কপার ওয়্যার থাকে, মানে তামার তার, তার মধ্যে তার বাইরে একটা ইনসুলেটর লাগানো থাকে এবং যেটা নরম লোহার মজ্জার উপর পেঁচানো থাকে। এই কুণ্ডলীটির ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করে এবং মোটরটা যখন ঘোরে তখন সেই সঙ্গে ওই পার্টটাও ঘোরে এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে একটি বল অনুভব করে ঘুরতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে দেখো এখানটাতে একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে যেখানে একটা স্থায়ী চুম্বক তৈরি হচ্ছে এবং এই যে পার্টটা যেটা হচ্ছে কয়েল, যেটা রোটেট করছে ক্লকওয়াইজ এবং এখানটাতে ব্রাশ রয়েছে কানেক্টেড টু দ্য কমিউটেটর এবং এখানে ইলেকট্রিক কারেন্টটা ফ্লো হচ্ছে। নেক্সট যে পার্টগুলো রয়েছে সেটা হচ্ছে তোমার যেটা এক্ষুনি পড়লাম স্প্লিট রিং বা কমিউটেটর, সেটা কি করছে না চেঞ্জ করে দিচ্ছে। ঠিক আছে, এটা একটি অর্ধবৃত্তাকার ধাতব রিং যেটা আর্মেচারের কয়েলের দুই প্রান্তে সংযুক্ত থাকে এবং এটা মোটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে একটি, কারণ এটি প্রতি অর্ধ ঘূর্ণনের ফলে কয়েলের বিদ্যুৎ প্রবাহের দিক উল্টে যায়। এই যে পার্টটা দেখো, এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা এখানটা এটা যখন ঘুরছে তখন এর ইলেকট্রিকের যে কারেন্টের ডিরেকশনটা সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে কার্বন ব্রাশ, যেটা এটা হচ্ছে দুটি স্থির কার্বন দণ্ড যা বিভক্ত রিংগুলির সাথে হালকাভাবে স্পর্শ করে থাকে এবং এই ব্রাশগুলির মাধ্যমে ব্যাটারিতে থাকে আর্মেচার কয়েলে বিদ্যুৎ সরবরাহ করা হয়। যখন বিভক্ত রিংগুলি ঘুরতে থাকে তখন ব্রাশগুলো স্থির থাকে এবং তাদের সংযোগ বজায় থাকে এবং বৈদ্যুতিক প্রবাহ নিশ্চিত করে। মানে কার্বন ব্রাশটা যখন জুড়ে থাকছে তখন এটা অ্যাসিওর করছে যে এখানে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে। এবং অক্ষ বা অ্যাক্সেল বা স্টাফ, সেটার কি কাজ? সেটার কাজ হচ্ছে আর্মেচারের সাথে সংযুক্ত থাকা এবং এটা যান্ত্রিক শক্তিকে বাইরে পাঠায়। ওকে, ক্লিয়ার? মনে থাকবে এখানে মোটরের পার্টগুলো আছে, আমি বাংলায় লিখেছি, মানে চেষ্টা করেছি লেখার, আমি জানি না কোনো বানান টানান ভুল হয়েছে কিনা, একটু যদি থাকে সেটা আমাকে বলো, আমি কারেকশন করে দেবো। তো এখানে মোটরের পার্টগুলো আছে এবং সেদের প্রত্যেকটার কি কাজ রয়েছে সেটাও এখানে লেখা আছে। সিলেক্ট দ্য কারেক্ট অপশন অফ দ্য ফুল ফর্ম অফ এইডস। এইডস এর ফুল ফর্ম কি? এইডস এর ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অপশন এ হচ্ছে সঠিক উত্তর এবং এইডস হয় কিসের জন্য? HIV ভাইরাস, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাসের কারণে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট is or are true about the principal axis of the spherical mirror? spherical mirror বা গোলীয় দর্পণের প্রধান অক্ষ সম্পর্কে কোন বিবৃতিটা সঠিক? এটি দর্পণের উপর লম্ব থাকে, আপতন বিন্দু সর্বদা প্রধান অক্ষের ওপর থাকে, নাকি প্রধান ফোকাস সর্বদা অক্ষের ওপর থাকে? কোনটা হচ্ছে সঠিক উত্তর? একটা স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিররের জন্য আপাতন বিন্দু সর্বদা অক্ষের ওপর থাকে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বোথ 1 and 3। এখানে দর্পণের ওপর লম্ব থাকে, ঠিক আছে, ইট ইজ নর্মাল টু দ্য মিরর, এবং প্রিন্সিপাল অ্যাক্সিস দর্পণের ওপর লম্ব থাকে এবং প্রধান ফোকাস সর্বদা অক্ষের ওপর থাকে। স্ফেরিক্যাল মিরর বলতে ধরো এটা একটা স্ফেয়ার, এই স্ফেয়ারের এই পার্টটাকে যদি তুমি ঘষে দাও আর এই পার্টটা যদি মিরর হিসেবে কাজ করে সেটা একটা স্ফেরিক্যাল মিরর হতে পারে, বা তুমি এই বাইরের পার্টটা ঘষে দিলে এবং ভেতরের পার্টটা একটা মিরর হিসেবে কাজ করে সেটাও একটা স্ফেরিক্যাল মিরর হতে পারে। তো স্ফেরিক্যাল মিরর দুটো টাইপের হতে পারে, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। এরকম হতে পারে অথবা এরকম হতে পারে। এটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণ। এবার ফার্স্ট স্টেপটা কি বলেছে, যে এখানে যে প্রিন্সিপাল অ্যাক্সিসটা সেটা হচ্ছে মিররের, ইট ইজ লম্বনের উপর দর্পণের ওপর লম্ব। হ্যাঁ, যে প্রিন্সিপাল অ্যাক্সিসটা হয় এখানে এটা দর্পণের ওপর লম্ব হয় এবং যে প্রধান ফোকাসটা হয় সেটা সর্বদাই অক্ষের ওপর থাকে। ফার্স্ট মানে প্রথম যে ফোকাসটা, মানে এখানের মধ্যে যে লাইটটা পড়লে যেই বিন্দুটা দিয়ে বেরিয়ে আসবে সেটাকে ফোকাস বলছি, সেটা সবসময় দর্পণের এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস হয় তার ওপরেই হয়। Next question. The filament of the bulb is made up extremely thin and long. It is ordered to achieve. একটা বাল্বের ফিলামেন্ট খুব পাতলা এবং লম্বা করা হয়। কেন করা হয়? এটা কি অর্জন করতে? হাই কারেন্ট, হাই রেজিস্ট্যান্স, হাই রেজিস্টিভিটি নাকি হাই ভোল্টেজ? কোনটা? সঠিক উত্তর হচ্ছে হাই রেজিস্ট্যান্স, উচ্চ রোধ।
উচ্চ রোধ এবং কম গলনাঙ্ক। কারণ উচ্চ রোধ হলে কি হবে, যখন এর মধ্যে দিয়ে সব থেকে কম কারেন্ট পাস করবে, যদি বেশি হাই রেজিস্ট্যান্স বা রোধ যদি হাই হয়, তাহলে এর মধ্যে যখন কম কারেন্ট পাস করবে তখন এটা গলে যাবে খুব তাড়াতাড়ি, গলবে না, ফিলামেন্ট কম কারেন্ট পাস করলে গলবে না, এবং এটা হচ্ছে উচ্চ গলনাঙ্কও হবে, ঠিক আছে, উচ্চ গলনাঙ্ক। হাই রেজিস্ট্যান্স এবং হাই মেল্টিং পয়েন্ট। উল্টো দিকে ফিউজের যে তার, এই দুটো আমার খুব গুলিয়ে যায়, তাই আমি দুটো একসাথেই বলছি। ফিউজের যে তার, সেখানে কিন্তু লো রেজিস্ট্যান্স অ্যান্ড লো মেল্টিং পয়েন্ট, ঠিক আছে। লো মেল্টিং পয়েন্ট वाला তার ইউজ করা হয়। ওকে, খেয়াল রাখবে যাতে যখন কম কারেন্ট পাস হচ্ছে, লো রেজিস্ট্যান্স মানে সেখানে সব থেকে ম্যাক্সিমাম কারেন্ট যেটা দিচ্ছ তার মধ্যে সব থেকে ম্যাক্সিমাম কারেন্ট তার মধ্যে দিয়ে পাস করবে, এবং লো রেজিস্ট্যান্স থাকার জন্য যখন কম কারেন্ট পাস করছে সেখান দিয়ে, বা লো মেল্টিং পয়েন্ট মানে যখন টেম্পারেচার বেশি হয়ে যাচ্ছে, ফ্ল্যাকচুয়েট করছে, তখন যাতে খুব সহজে ফিউজ তারটা কেটে যায় এবং ওর মধ্যে বিদ্যুৎ সংযোগটা ছিন্ন হয়ে যায়, যাতে ইম্পর্টেন্ট যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক আছে। Next question. Question number 16. In Jainism, the word Jain is derived from the Sanskrit word Jina, which means dash, implying one who has transcended all human passions. জৈন ধর্মের জৈন শব্দটি সংস্কৃত শব্দ জিন থেকে উদ্ভূত, যার অর্থ হলো ড্যাশ, যা বোঝায় যে যিনি সমস্ত মানব আকাঙ্ক্ষা অতিক্রম করেছে। অনেকটা বড় কোয়েশ্চেন, এরকম কোয়েশ্চেনই এক্সামে আসে, এরকম লাইন দিয়ে কোয়েশ্চেন আসে না, ইন জৈনিজম জৈন কথার অর্থ কি, এরকম দেয় না, পুরো বড় কোয়েশ্চেনই দেয়, যাতে কোয়েশ্চেনটা তুমি পড়ো এবং পড়ে উত্তরটা করো, এবং কোয়েশ্চেনটা পড়তে তোমার অ্যাটলিস্ট 5 সেকেন্ড 7 সেকেন্ড সময়টা যায়। তো এখানে জৈন কথার অর্থ কি, জৈন কথার অর্থ হচ্ছে কনকারার বা বিজয়ী, ঠিক আছে, যে সব কিছু সব আকাঙ্ক্ষা অতিক্রম করেছে তাকে বলা হচ্ছে বিজয়ী। Next question, question number 17. In economics, the slope of demand curve is typically, অর্থনীতিতে চাহিদা রেখার ঢাল সাধারণত কোন দিকে থাকে? ডিমান্ড কার্ভের যে স্লোপ সেটা কোন দিকে থাকে? বাঁদিক থেকে ডান দিকে বক্রাকারে, বাঁদিক থেকে ডান দিকে এক্স অক্ষে সমান্তরালে সোজা, বাঁদিক থেকে ডান দিকে নিম্নগামী, নাকি বাঁদিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী? কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপ থাকে, লেফট টু রাইট। এখানে দেখো বাঁদিক থেকে ডান দিকে বক্রাকারে, বক্রাকারে মানে এই রকম টাইপের হবে, এরকম তো থাকে না। এখানে যে ডিমান্ড কার্ভ সেটা কীরকম হয়, এখানে প্রাইস আর এখানে ডিমান্ড কোয়ালিটি, যত প্রাইস বাড়বে তত ডিমান্ড কমতে থাকবে, প্রাইস যত কমবে তত ডিমান্ড বাড়তে থাকবে। তুমি ধরো এখানে আলু কিনতে গেছো, ঠিক আছে, আলু কিনতে গেছো এবং তুমি দেখলে যে আলু হচ্ছে 10 টাকা কেজি, 10 টাকা কেজি যখন আলু তুমি 5 কেজি কিনে নিয়ে আসলে, তো 5 কেজি কিনে নিয়ে আসলে তোমার 50 টাকা খরচ হলো। যদি 10 কেজিটা বেড়ে গিয়ে 50 টাকা কেজি হয়ে যায়, তুমি তখন 1 কেজি আলু কিনে নিয়ে আসলে, ঠিক আছে, 1 কেজি আলু কিনে নিয়ে আসলে, তাহলে এখানে কি হচ্ছে, দাম বাড়ার সাথে সাথে যে কোয়ান্টিটিটা তুমি পারচেস করছো সেটা কমে যাচ্ছে। এটা হচ্ছে ডিমান্ড গ্রাফ। গ্রাফের ক্ষেত্রে প্রাইস ইনক্রিজ করলে ডিমান্ড অফ কোয়ালিটি কি হবে, ডিক্রিজ করবে। উল্টো দিকে সাপ্লাই কার্ভটা কিরকম হয়, সাপ্লাই কার্ভটা কিন্তু আপওয়ার্ড স্লোপ হয়, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, ডিমান্ড গ্রাফের মধ্যে দুটো জিনিস আমরা দেখতে পাই, একটা হচ্ছে শিফট আর একটা হচ্ছে তোমার চেঞ্জ, ঠিক আছে, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড, একটা হচ্ছে শিফট আর একটা হচ্ছে মুভমেন্ট। শিফট কোনটা, মুভমেন্ট কোনটা? মুভমেন্ট হচ্ছে যদি এই গ্রাফটার মধ্যেই চেঞ্জেস হয় সেটাকে আমরা বলছি মুভমেন্ট, আর এই গ্রাফটাই যদি চেঞ্জ হয়ে যায় সেটাকে আমরা বলছি যে শিফট। ওকে, মুভমেন্ট এবং শিফট। মুভমেন্ট কখন হচ্ছে, যদি প্রাইসের চেঞ্জ হচ্ছে, মানে ডিমান্ডের চেঞ্জের ওপর মুভমেন্ট হচ্ছে, আর ডিমান্ড ছাড়া বাকি যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলো যখন চেঞ্জ হচ্ছে তখন কিন্তু শিফট হয়ে যাচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখবে।
The difference in molecular mass between two consecutive homologous series member will be, দুটি পরপর সমগোত্রীয় শ্রেণীর সদস্যের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত? হোমোলোগাস সিরিজের মধ্যে difference of molar mass, okay, difference of molar mass 14, কেন 14? কারণ হোমোলোগাস সিরিজ বলে কাকে? এই কোয়েশ্চেনটা কিন্তু বেশ ভালো কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং ডেপথের কোয়েশ্চেন, তো বুঝতে পারছো তো গ্রুপ ডি এক্সামের নাম হলেও কিন্তু অতটাও ইজি কোয়েশ্চেন কিন্তু দেয় না, যেহেতু এটা রিসেন্ট ইয়ারে এক্সাম হয়েছে তো কোয়েশ্চেনের প্যাটার্ন দেখে তোমরা বুঝতে পারবে। হোমোলোগাস সিরিজ বা সমগণীয় শ্রেণী কাকে বলা হচ্ছে? একই উপাদান বা মৌলসমূহ দ্বারা গঠিত একটি সাধারণ সংকেত দ্বারা যাকে প্রকাশ করা হয় এবং যার আণবিক ওজন ক্রমবর্ধমান বাড়তে থাকে, এবং কত করে বাড়তে থাকে না CH2 অ্যাড হতে থাকে। CH2 যদি অ্যাড হয়, কার্বন হচ্ছে 12 আর দুটো হাইড্রোজেনের জন্য দুটো, তাই 14 করে বাড়তে থাকবে। হোমোলোগাস সিরিজের বৈশিষ্ট্য না প্রত্যেকটা হোমোলোগাস সিরিজকে একটা কমন ফর্মুলা বা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। যেমন ধরো অ্যালকেন সিরিজ, অ্যালকেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, এভাবে চলবে। অ্যালকিন সিরিজ, অ্যালকাইন সিরিজ, অ্যালকোহলের সিরিজ, অ্যালডিহাইডের সিরিজ, কিটোনের সিরিজ, সেগুলো হচ্ছে সমস্ত হোমোলোগাস সিরিজ, যেগুলোকে একটা কমন ফর্মুলা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। যে কোনো সমগণীয় শ্রেণীর অন্তর্ভুক্ত একটি যৌগ তার একটা কার্যকরী বা ফাংশনাল গ্রুপ থাকে, একটা ফাংশনাল গ্রুপ থাকে। আমরা ফাংশনাল গ্রুপ আগের ক্লাসে পড়েছি, আবার নেক্সট কোনো ক্লাসে কোয়েশ্চেনে আসলে পড়বো। ফাংশনাল গ্রুপ হচ্ছে লাইক আইডেন্টিটি কার্ড বা তার ক্যারেক্টারিস্টিক সার্টিফিকেট একটা, যে সেই কম্পাউন্ডটা বা সেই মলিকিউলটা কিভাবে আচরণ করবে, মানে সে কোন ক্লাসের মধ্যে পড়ছে, তার মানে সে একটা মিম আছে না, তোমারই বিরাদ্রি কে হ্যাঁ, সেরকম একটা কোন বিরাদ্রিতে পড়ছে সে। তো যদি অ্যালকোহল হয় তার কাছে OL থাকবে, OH থাকবে ফাংশনাল গ্রুপ হিসেবে, যদি অ্যালডিহাইড হয় CHO থাকবে, যদি কেটোন হয় CO থাকবে। তো অল দিস টাইনি অ্যাটম অর গ্রুপ অফ অ্যাটম যেটা গোটা লম্বা মলিকিউলটার ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে যে সে কীরকম ক্যারেক্টারের একটা পার্সন বা সে কীরকম রিয়াকশন করবে, সেটাই হচ্ছে তার ফাংশনাল গ্রুপ। এবং প্রত্যেকটা হোমোলোগাস সিরিজের মধ্যে একটা সিঙ্গেল ফাংশনাল গ্রুপ কাজ করছে। একই হোমোলোগাস শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত একটি যৌগের সংকেত ঠিক তার আগের বা পূর্ববর্তী সংকেতের সর্বদাই CH2 পরমাণু পুঞ্জ বা 14 একক ভরের ব্যবধানে থাকে, মানে আগেরটা আর পরেরটা। যেমন ধরো CH4 মিথেন, এরপরে কি আছে C2H6 কেন হ্যাঁ C2H6। তো এখানে দেখো CH4 আছে, এখান থেকে কটা, এখানে কার্বন কটা বেশি আছে? একটা কার্বন বেশি আছে, দুটো হাইড্রোজেন বেশি আছে। এরপরেরটা হচ্ছে C3H8 দেখো এখানে একটা কার্বন বেশি আছে, এখানে দুটো ছিল, এখানে একটা আছে, এখানে দুটো 6টা হাইড্রোজেন ছিল, এখানে 8টা হাইড্রোজেন আছে, তাহলে CH2 ডিফারেন্স হচ্ছে। তাহলে এইটার থেকে যখন তুমি আগে যাচ্ছ তখনও CH2 ডিফারেন্স, এটার থেকে যখন পরে যাচ্ছ তখনও CH2 ডিফারেন্স। তাহলে একটা হোমোলোগাস শ্রেণীর মধ্যে একটা কম্পাউন্ডকে যদি আমরা নিই, তার ঠিক আগেরটা এবং পরেরটা দুটোর থেকে কিন্তু 14 ভরের ব্যবধান থাকবে। আণবিক গুরুত্বের বৃদ্ধির সঙ্গে একই সমগণীয় শ্রেণীর ভৌতগুলির ভৌত ধর্ম যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব ইত্যাদি বৃদ্ধি পায়, কিন্তু দ্রাব্যতা এবং উদ্বায়ীতা হ্রাস পায়। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি তো পাবি, কারণ এটা হচ্ছে চেনটা লম্বা হতে থাকছে, তাই বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট এটা ইনক্রিজ করছে, কিন্তু সলিবিলিটি ডিক্রিজ করছে। যত লার্জ মলিকিউল হবে তত সলিবিলিটি বা দ্রাব্যতা ডিক্রিজ করবে। একই সমগণীয় শ্রেণীর প্রতিটি সদস্য তা একটি সাধারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায়। একটা কমন মেথড থাকবে, যেই মেথডে প্রত্যেকটা এলিমেন্টকে প্রস্তুত করা যাবে। হতে পারে ইল্ডের পার্থক্য থাকবে, যে কোনোটা খুব ইজিলি রিয়াকশন হয়ে গেল, কিন্তু একটা কমন প্রসেস থাকবে যেই প্রসেসে আমরা অ্যালকোহল বানাতে পারছি বা অ্যালকেন বানাতে পারছি, অ্যালকিন বানাতে পারছি, হোয়াট এভার। ওকে, আচ্ছা, এখানে হোমোলোগাস সিরিজের এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখলে তোমরা বুঝতে পারবে। অ্যালকেন এর জেনারেল ফর্মুলা, অ্যালকিনের জেনারেল ফর্মুলা, অ্যালকোহলের জেনারেল ফর্মুলা। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ ইমেজ ক্যান বি অবটেন অন আ স্ক্রিন? স্ক্রিনের মধ্যে বা ছবি পর্দার মধ্যে কোন ধরনের ছবি পাওয়া যেতে পারে? রিয়েল অ্যান্ড এনলার্জ, রিয়েল অ্যান্ড ডিমিনিশ, ভার্চুয়াল অ্যান্ড এনলার্জ, ভার্চুয়াল অ্যান্ড ডিমিনিশ। দেখো, পর্দার মধ্যে পেতে গেলে আমাকে সেটা রিয়েল ইমেজ হতে হবে, এবং ভার্চুয়াল দুটো কেটে দাও, দুটোই রিয়েল এনলার্জ, রিয়েল ডিমিনিশ দুটোই আমরা পর্দার মধ্যে ফেলতে পারবো। পর্দার মধ্যে তো রিয়েল ইমেজই পাবো, ভার্চুয়াল মানে তো আমরা কিছু একটা ভিজুয়ালাইজ করছি, তবেই তো সেটাকে ভার্চুয়াল বলা হচ্ছে।
সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বোথ না, বোথ বি অ্যান্ড সি না, রিয়েল অ্যান্ড এনলার্জ, অপশন এ অ্যান্ড বি কিসে আছে, অপশন সি হবে। হ্যাঁ, এটা ভুল মার্ক করা আছে, এটা ভুল মার্ক করা আছে। রিয়েল ইমেজ, রিয়েল ইমেজ ইজ ফর্ম হোয়েন আ রে অফ লাইট মিট অ্যাট আ পয়েন্ট আফটার রিফ্লেকশন অর রিফ্র্যাকশন কল রিয়েল ইমেজ। এবং ভার্চুয়াল ইমেজ যেটাকে আমরা ভিজুয়ালাইজ করছি, ইট অ্যাপিয়ার্স টু মিট, যেখানে মানে মনে হচ্ছে যে অমুক একটা জায়গায় সেটা মিট করতে পারতো। এবং রিয়েল ইমেজ ইট ইজ ফর্ম অন দ্য ডিফারেন্ট সাইড অ্যাজ পার দ্য অবজেক্ট, ইট ইজ ফর্ম অন দ্য সেম সাইড অফ দ্য অবজেক্ট। রিয়েল ইমেজ ইজ ইনভার্টেড, ভার্চুয়াল ইমেজ ইজ ইরেক্ট, রিয়েল ইমেজ ক্যান বি অবটেন অন এ স্ক্রিন, ভার্চুয়াল ইমেজ ক্যান নট বি অবটেন অন এ স্ক্রিন। দেখো, এটা হচ্ছে একটা প্লেন মিরর, এখানে একটা অবজেক্ট রয়েছে এবং এখানটাতে অবজেক্টটা থেকে যাচ্ছে এবং আমরা এটাকে দেখতে পাচ্ছি। তো এর যে ইমেজটা সেটা মিররের পিছনে কোথাও ফর্ম হচ্ছে, যেটাকে আমরা দেখতে পাচ্ছি না, আমরা অ্যাজিউম করছি। কিন্তু ধরো এখানে একটা কনকেভ মিরর রেখেছো, কনকেভ মিররের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে একটা অবজেক্ট আছে, এখানটাতে তার রিয়েল ইমেজটা তৈরি হচ্ছে, যেখানে এখানে রিফ্লেক্ট করে এখানে এসে মিট করছে, এখানটাতে তার একটা রিয়েল ইমেজ তৈরি হচ্ছে। এটা হচ্ছে রিয়েল ইমেজ। উত্তরটা এখানে কিন্তু, এখানে উত্তরটা কিন্তু ভুল মার্ক করা আছে, উত্তর কিন্তু অপশন ডি হবে, অপশন বি কিন্তু উত্তর হবে না, আমি কেটে দিচ্ছি বারবার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 20. Tropical evergreen forests are found in which of the following state? গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ বন কোন রাজ্যে দেখা যায়? গুজরাট, কেরালা, রাজস্থান নাকি উত্তরপ্রদেশ? কোথায় দেখা যায়? অপশন বি, কেরালাতে দেখা যায়। ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, ইন্ডিয়াতে যে ফরেস্ট রয়েছে সেখানে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট এখানে কেরালাতে দেখা যায়, ওয়েস্ট বেঙ্গলে দেখা যায় এবং এই পার্টটাতে দেখা যায়, ঠিক আছে। এবং এটা হচ্ছে মাউন্টেন ফরেস্ট, লাইট গ্রিন কালার যেটা রয়েছে, সব থেকে বেশি কি দেখা যায় না ট্রপিক্যাল ডেসিডিউয়াস ফরেস্ট, মেজর পার্ট অফ দ্য ইন্ডিয়াতে ট্রপিক্যাল ডেসিডিউয়াস ফরেস্ট দেখা যায়। ম্যানগ্রোভ ফরেস্ট, এই যে কোস্টাল রিজিয়নগুলোতে ম্যানগ্রোভ ফরেস্ট দেখা যায়, গুজরাটের এই সাইডটাতেও দেখা যায়, এই পার্টটাতেও দেখা যায় ম্যানগ্রোভ ফরেস্ট। ট্রপিক্যাল থর্ন ফরেস্ট যেটা কোথায় দেখা যায় না এই থার্ড ডেজার্ট পার্টে দেখা যায় ট্রপিক্যাল থর্ন ফরেস্ট। ওকে, next question, question number 21. What part of the respiratory system prevent the air passes from the collapsing? শ্বাসযন্ত্রের কোন অংশটি বায়ুর পথকে ধসে যেতে থেকে রক্ষা করে, মানে কোল্যাপস হয়ে যেতে রক্ষা করে? শ্বাসনালী, তরুণাস্থি, রিং বা রিংস অফ কার্টিলেজ, মেরুদণ্ড নাকি পাঁজরের হাড়? কোন সিস্টেমটা প্রিভেন্ট করে এয়ার যেখান দিয়ে পাস হচ্ছে সেটাকে কোল্যাপস হতে কোনটা হেল্প করে না তরুণাস্থি, রিং অফ কার্টিলেজ। এই যে পার্টটা, যেই পার্টটা ট্রাকিয়া রয়েছে, এখানে যে কার্টিলেজিয়াস রিংগুলো রয়েছে এইগুলো অ্যাকচুয়ালি যদি কি হতো, যদি এরকম লম্বা পাইপ হতো তাহলে এটা খুব ইজিলি কোল্যাপস করে যেতে পারতো, কারণ এর মধ্যে দিয়ে কোনো লিকুইড পাস হচ্ছে না, শুধুমাত্র এয়ার পাস হচ্ছে। এবং যখন আমরা নিঃশ্বাসটা মানে শ্বাসটা নিচ্ছি তখন এর মধ্যে দিয়ে এয়ারটা যাচ্ছে, এবং যখন আমরা নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি তখন এর মধ্যে দিয়ে তো খালি হয়ে যাচ্ছে, তাহলে এটা কোল্যাপস হয়ে যেতে পারতো। কিন্তু এটা কোল্যাপস হয় না, কারণ এটা কার্টিলেজিয়াস রিং দিয়ে তৈরি হয়েছে, তার জন্য এটা কোল্যাপস হয় না। মানে তুমি একটা স্ট্র নিয়েছো, স্ট্রটা দিয়ে যদি টানো, শ্বাসটা যদি স্ট্র দিয়ে টানো তাহলে স্ট্রটা কি কোল্যাপস হয়ে যায়। কিন্তু দেখবে স্ট্রর যেই পার্টটাকে বেন্ড করা হয়, এরকম থাকে না, যে পার্টটা বেন্ড করা হয় সেই পার্টটা কোল্যাপস হয় না, যে পার্টটা লম্বা এরকম সোজা থাকে সেই পার্টটা কোল্যাপস হয়ে যায়, খেয়াল করে দেখবে। এটা হচ্ছে ফ্রন্টিয়ান সাইনাস, এটা হচ্ছে নাসাল ক্যাভিটি, এই পার্টটা ওরাল ক্যাভিটি, এটা হচ্ছে এপিগ্লটিস। এই এপিগ্লটিস হচ্ছে একটা কার্টিলেজিয়াস ফ্ল্যাপ, যেটা এই যে ফ্যারিংসটা রয়েছে বা আমাদের যে শ্বাসনালীটা রয়েছে ফ্যারিংসের পরের অংশটা, সেইটাকে কি করে না কভার করে ওয়াইল উই আর ইটিং, আমরা যখন খাচ্ছি তখন সেটাকে কভার করে যাতে এখানে ফুড পার্টিকেল না এন্টার করে যায় উইন্ড পাইপের মধ্যে। রিসেন্টলি একটা ভিডিওতে দেখছিলাম যে একটা পার্সন, ধরো আমরা ছোটোবেলায় কি শুনি যে আমরা ছোটোবেলায় বলি না যে কিছু বীজ খেয়ে নিলে পেটের মধ্যে গাছ হয়ে যাবে, বাট ইভেনচুয়ালি হয় না, কারণ পেটের মধ্যে আমাদের সেই বীজটা যাচ্ছে কোথায়, সেই বীজটা হচ্ছে স্টামাকে কি আছে, HCl আছে। আমি শিওর এটা ছোটোবেলায় সবাই শুনেছো যে এই কুলের বীজ খেয়ে ফেললে কুলের গাছ হয়ে যাবে পেটের মধ্যে, তরমুজের বীজ খেয়ে ফেললে পেটের তরমুজের গাছ হয়ে যাবে। ছোটোবেলায় সবাই এটা আমরা শুনেছি, বলেওছি এবং আমাদেরকেও বলেছে বড়রা, কিন্তু হয় না, কারণ হচ্ছে সেটা খেয়ে আমাদের কোথায় যাচ্ছে না, সেটা স্টামাকে যাচ্ছে, এবং স্টামাকে আছে হাইলি অ্যাসিডিক কন্ডিশন। হাইলি অ্যাসিডিক কন্ডিশনের মধ্যে সেটার যে আউটার কোট সেটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, মানে মোরালে সেই খাবারটা ডিস্ট্রয় হয়ে ডাইজেস্ট হয়ে যাচ্ছে।
কিন্তু সামহাও যদি কোনো সিড বা কোনো কিছু যেটা উইন্ড পাইপের মধ্যে দিয়ে চলে যাচ্ছে সেটা যদি লাংসের মধ্যে পৌঁছে যায়, লাংসে কিন্তু ময়েশ্চার থাকে এবং সেখানে সেটা জার্মিনেট হতে পারে। এটা খুব রেয়ার, বাট ইট ইজ ফাউন্ড যে একটা পার্সনের মধ্যে একটা মানে মটরের দানা সে কি করেছিল খাওয়ার সময় এটাও উইন্ড পাইপের হয়ে লাংসে পৌঁছে গেছিলো। খুব ছোটোই ছিল হয়তো যার জন্য পৌঁছাতে পেরেছিল, এবং সেটা লাংসে গিয়ে রয়ে গেছিলো, ট্র্যাপ হয়ে গেছিলো এবং সেখানে ময়েশ্চার পেয়ে সেখানে জার্মিনেট করে গেছিলো এবং পরে সেটা একটা ক্রিটিক্যাল মেডিকেল কন্ডিশন দাঁড়ায় এবং সেখানে তারপর সার্জারি করে সেই পার্টটাকে বের করা হয়, বাট স্টিল হোল লাইফ তাকে অনেক কিছু কমপ্লিকেশন ভোগ করতে হয়েছিল। ওকে, তো কিপ দ্যাট ইন মাইন্ড যে খেতে খেতে কথা বলবেন, এবং খেতে খেতে কথা বলতে এই জন্যই বারণ করা হয় যাতে এখানে কোনো উইন্ড ভাইবের মধ্যে যাতে কোনো ফুড পার্টিকেল ট্র্যাপ না হয়ে যায়, এবং এটা খুব মারাত্মক যদি কোনো ফুড পার্টিকেল উইন্ড পাইপে ট্র্যাপ হয়ে যায় তাহলে কিন্তু চোখ হয়ে যেতে পারে এবং মানে মুহূর্তের মধ্যে মানুষ দম বন্ধ হয়ে মরে যেতে পারে। প্লুরাল ক্যাভিটি হচ্ছে এই পার্টটা যেটা হচ্ছে লাংসের যে কাভারিং সেটাকে বলা হচ্ছে প্লুরা, এবং প্লুরা ইজ আ দ্বিস্তরীয় আবরণ এবং তার মাঝখানে যে ক্যাভিটি সেটা হচ্ছে প্লুরাল ক্যাভিটি। অ্যালভিওলাই যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, এটা রাইট লাং, এটা লেফট লাং, এখানে হচ্ছে ডায়াফ্রাম। এই ডায়াফ্রামটা কি করছে, কন্ট্রাক্ট এবং রিল্যাক্সেশন করছে এবং সেটা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসে সাহায্য করছে। এখানে ডিটেল ছবিটা দেওয়া আছে যে কোথায় কি রয়েছে। আমি এই ছবিটা এই জন্যই রেখেছিলাম কারণ এই পরের ছবিটা প্রথমে দেখলে তোমরা একটু ঘাবড়ে যেতে। এই ছবিটা যখন পিডিএফ দেবো একটু ভালো করে দেখো। এটা হচ্ছে পালমোনারি আর্টারি, পালমোনারি ভেন, যেখানে অ্যালভিওলাইয়ের মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, এবং এটা হচ্ছে ক্যাপিলারি বেড। এই ছোট্ট ছোট্ট সূক্ষ্ম ক্যাপিলারির মধ্যে বাই ডিফিউশন গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে। ওকে, if a ray of light is incident passing through a center of curvature of a concave mirror, then the angle between the incident light and the reflected light will be equal to, যদি একটি আলোক রশ্মি একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে প্রবেশ করে, অবতল দর্পণের, আচ্ছা দর্পণ বলেছে, আমি লেন্স ড্র করে দিয়েছি, দর্পণে প্রবেশ করে, তবে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে কোণ কত হবে? 0 ডিগ্রি হবে। যদি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে প্রবেশ করে তাহলে 0 ডিগ্রি হবে, কারণ বক্রতা কেন্দ্রের মধ্যে প্রবেশ করলে লাইটটা সেই রাস্তাতেই ফিরে যাবে। এই যে এরকম, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। এই বক্রতা কেন্দ্রের মধ্যে ইনসিডেন্ট লাইট আসলে সেই লাইট দিয়ে সেই পথ দিয়ে সেটা ফিরে যাবে, এবং এখানে 0 ডিগ্রি হবে হচ্ছে তার প্রতিফলিত রশ্মি এবং আপতিত রশ্মির মধ্যে যে কোণ। ওকে, পেরিয়ার রিভার ফ্লো ইন দ্য হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট? পেরিয়ার নদী নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? পেরিয়ার প্রবাহিত হয়েছে অপশন সি কেরালার মধ্যে দিয়ে, অপশন সি কেরালা। ইন হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস দ্য বাল শাস্ত্রীয় পুরস্কার অ্যাওয়ার্ডেড? 2021 সালে বাল সাহিত্য পুরস্কার কয়টি ভাষায় দেওয়া হয়েছিল? 21টি, 24টি, 22টি নাকি 23টি? 22টি ল্যাঙ্গুয়েজে, যে 22টি শিডিউল ল্যাঙ্গুয়েজ আছে সেই 22টি ল্যাঙ্গুয়েজে এই পুরস্কারটি দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোইং রিয়াকশনস অফ রেসপিরেশন ইন অক্সিজেন রিকোয়ার? শ্বসনের নিম্নলিখিত কোন বিক্রিয়াগুলিতে অক্সিজেনের প্রয়োজন? কনজারভেশন অফ পাইরুভেট টু ইথানল, conversion of glucose to pyruvate, conversion of pyruvate to CO2, H2 and energy, and conversion of pyruvate to CO2. রেসপিরেশনের কোন পার্টে অক্সিজেনের প্রয়োজন হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কনভার্সন অফ পাইরুভেট টু CO2 and H2O and energy। দেখো, গ্লুকোজ টু পাইরুভেট হতে অক্সিজেনের হেল্প লাগছে না, অক্সিজেনের হেল্প লাগছে যখন কার্বন ডাইঅক্সাইড ফর্ম হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে অক্সিজেনের হেল্প লাগছে। আমরা রেসপিরেশন যখন ইন ডিটেলস পড়বো তখন রিয়াকশনগুলো দেখবো। হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ অফ অর্গানিজম হেল্প ইন কিপিং দ্য এনভায়রনমেন্ট ক্লিন? নিচের নিম্নলিখিত কোন গ্রুপ অফ অর্গানিজম, কোন দল পরিবেশকে পরিষ্কার রাখতে সাহায্য করে? অ্যালগি অ্যান্ড লাইকেন। সামটাইমস আমি এত উল্টো পাল্টা উচ্চারণ করে দিই না। আগের দিন আমি বেড়া আর ভাড়া এই দুটোকে একসাথে ভেড়া বলে দিলাম, মানে লাইক বেড়া কি হয়, যেটা হচ্ছে
জমির চারপাশে দেওয়া হয় সেটাকে বেড়া বলা হয়। আর যেটা হচ্ছে তোমার রং টং করতে গেলে বা কিছু করতে গেলে যেটা বাঁধে সেটা কী কী বলে, ভাড়া বলা হয়, ভাড়া বাঁধা হয়েছে। তো আমি একজনকে বলছিলাম যে মানে আমি কোট আনকোট কথাটাই বলছি যে আমাদের ওই ইয়ের আউটলেটটা বাইরে আছে, এসির আউটলেটটা বাড়ির বাইরে আছে, তো ওটাকে যদি ওয়াশ করতে হয় তাহলে আমাদের ভেড়া বাঁধতে হয়। তো হি ওয়াজ লাইক ভেড়া মানে? আমি বলছি আরে ওই যেটা বাঁধে না, তো বলছে ওটাকে ভাড়া বলে গাধা, ভেড়া না। আমি বলছি তাহলে ভেড়া কাকে বলে? তারপর আমি রিয়েলাইজ করলাম কিছুক্ষণ পরে যে আমি বেড়া আর ভাড়া এই দুটোকে একসাথে কম্বাইন করে ভেড়া বলে দিয়েছি। তো সামটাইমস আই ডু দিস থিং। অ্যালগি অ্যান্ড লাইকেন, algae and protozoa and lichen, bacteria and fungi। কোনটা হবে সঠিক উত্তর? পরিবেশকে পরিষ্কার রাখে, পরিবেশকে পরিষ্কার কারা রাখবে? ব্যাকটেরিয়া যেটা ডিকম্পোজ হতে সাহায্য করে, এবং ফাঙ্গি যেটা হচ্ছে পচা গলা দেহ থেকে পুষ্টিরস সংগ্রহ করে, তাহলে সেটা পরিষ্কার করে দেবে। এবং খেয়াল রাখবে লাইকেন এবং অ্যালগি হচ্ছে সব থেকে বেশি পরিমাণে অক্সিজেন সাপ্লাই করে, ঠিক আছে? Which of the following compound is or are used in black and white photography? Black and white photography তে কোন কম্পাউন্ড ইউজ করা হয়? সিলভার ক্লোরাইড, সিলভার অক্সাইড, সিলভার ব্রোমাইড, নাকি সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, বোথ? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, বোথ। ঠিক আছে, একটা এই কোয়েশ্চেনটা এরকমভাবে দেয় যে ফটোগ্রাফিক প্লেটে কোন এলিমেন্ট ব্যবহার করা হয়, সেটাও কিন্তু সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, বোথ। অ্যাকচুয়ালি সিলভার হ্যালাইডই ইউজ করা হয়। The Panchayat Raj system was first implemented in which of the Indian state? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন রাজ্যে প্রথম ব্যবহার করা হয়েছিল? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, নাকি ওয়েস্ট বেঙ্গল? কবে? না, এটা হচ্ছে অপশন সি সঠিক উত্তর। তোমরা বলবে কবে পঞ্চায়েত ডে সেলিব্রেট করা হয়? পঞ্চায়েতি রাজ দিবস বা পঞ্চায়েতি রাজ দিবস সেলিব্রেট করা হয় কবে? In which day? Next question. Which of the following statement is correct? নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? ফিউজ তার তৈরির জন্য টিন এবং সীসা সংকর ধাতু ব্যবহার করা হয়। ফিউজ লাইভ তারের সঙ্গে সংযুক্ত করা হয়। ফিউজ তৈরির জন্য নির্বাচিত গলনাঙ্ক উচ্চ হওয়া উচিত। both 1 and 3, both 1 and 2, both 2 and 3, both 1, 2 and 3। সঠিক উত্তর হচ্ছে both 1 and 2। একটু আগেই বলেছিলাম যে নিম্ন গলনাঙ্ক হতে হয়, তাই এটা ভুল হয়ে যাবে। এবং এটা টিন এবং সীসার সংকর ধাতু ইউজ করা হয়, যেটাকে বলা হচ্ছে টাংস্টেন, এবং সেটা both 1 and 2 হচ্ছে এখানে সঠিক উত্তর। তো 29টা কোয়েশ্চেন ছিল, 29টা কোয়েশ্চেন এখানে ছিল, যার মধ্যে তোমরা কতগুলো উত্তর করতে পারলে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এবং ক্লাসটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ অল, দেখা হবে নেক্সট ক্লাসে। অ্যান্ড তোমাদের কার কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং এই পিডিএফটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে।